ডেড বডিটা সিঁড়িতে পড়া ছিল। যে বিমবার দিয়ে যদি হাত মুখ ধুই, ওনার মৃত্যু যে লাস্ট যে নিঃশ্বাসটা নিয়েছে ওইটা এখনো আমার কানে বাজে, আমি আসলে বলতে পারবো না। আমিও ওই রকম ভাবে মনে করি না যে ভালো মানুষ হতে পেরেছি। যত কিছুই হোক, এটাও কিন্তু এক প্রকারের যুদ্ধের মতোই ছিল আমাদের জন্য। তখন আমাদের একটা স্লোগানই ছিল যে মৃতদেহের স্বজন আমরা। 2019 যখন পুরো বিশ্ব করোনা মহামারীর থাবায় মুখ থুবড়ে পড়ে, তখন বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চলও থমকে গিয়েছিল সেই থাবায়, নারায়ণগঞ্জ। করোনার রেড স্পট হিসেবে তখন নারায়ণগঞ্জের সকল ব্যস্ততার অবসান ঘটলেও কয়েক গুণ ব্যস্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান। মনে আছে? যদি মনে থেকে থাকে তবে ভোলার কথা নয় একজন ব্যক্তিকে, বলছি খোরশেদ ও তার দলের কথা। আসলে প্রথম করোনা যখন বাংলাদেশে শুরু হলো, তখন দেখলাম যে একদিনেই নারায়ণগঞ্জে 2 জন প্রথম বাংলাদেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়। এর মধ্যেই বাংলাদেশে করোনার মৃত্যু শুরু হয়। যে এই মৃত্যুর দাফন কাফন করার জন্য একটা সংকট সৃষ্টি হয়েছে, এবং এমনকি যেই সব এলাকায় সরকার দাফন করার চেষ্টা করেছে, এলাকাবাসী পর্যন্ত বাধা দেয়, গোল খনন করে, তাদেরও পাওয়া যাচ্ছে না। প্রথম দিনই জেলা প্রশাসক, মেয়র এবং পুলিশ সুপার, সিভিল সার্জন সবাইকে লিখিতভাবে জানাই যে আমরা আসলে এই দাফন কাফনটা করতে চাই। এই লিখিত কোনো অনুমতিপত্র না দিলেও তারা আমাদের সার্বিক সহযোগিতা করে। জামতলা থেকে প্রথম দিন একটা ফোন আসে মধ্যরাতে যে 2 বোন তারা, যে আমাদের কোনো ভাই নেই এবং লকডাউনের কারণে কোনো আত্মীয় স্বজন আসতে পারতেছে না, তো আমরা আপনার সহযোগিতা চাই। সব আমরা যখন পোশাক আদি এগুলি পরে রেডি হই, তখন দেখি ড্রাইভার নেই। ড্রাইভারকে ফোন করলে ড্রাইভার বলে যে স্যার, আমারও তো জীবনের মায়া আছে, আপনার টেবিলে চাবি রাখা আছে, আপনি নিয়ে যান গাড়ি। তখন আমরা সেই গাড়ি নিয়ে যাই এবং গিয়ে তাকে তার রুম থেকে উদ্ধার করি, এবং আমি প্রথম 2 হাত ধরে তাকে বডি ব্যাগের মধ্যে ঢুকাই। তবে আমাদের প্রচেষ্টা ছিল যে যে কোনো উপায়ে আমাদের এটা প্রতিহত করতে হবে। এক সময় এটা আমাদের নেশা পরিণত হয়ে যায়। সেই দাফন গ্রুপের মধ্যে আমি এবং আরেকজন মাত্র আক্রান্ত হই, বাকিরা কিন্তু আমরা তুলনামূলক ওই রকম আক্রান্ত হয়নি। মনে করি যে এই আক্রান্ত হওয়ার ফলেও আমাদের কার্যক্রম আরো বেড়েছে। তখন আমাদের একটা স্লোগানই ছিল যে মৃতদেহের স্বজন আমরা। আমাদের নারায়ণগঞ্জে আমরা একটা ডেড বডি উদ্ধার করেছি গলাচিপা থেকে। সেখানে তার ডেড বডিটা সিঁড়িতে পড়া ছিল। কোনো একটা বাড়ির মানুষ কিংবা প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আসেনি। অনেক ধনী বর্ণাঢ্য জীবনের অধিকারী মানুষকে আমরা দাফন করেছি, যা তার পরিবারের লোকজন আসেনি। আমরা রোজা রেখে অনেকের মুখাগ্নি করেছি, কারণ কোনো পুরুষ সদস্য মৃতদেহের সাথে আসেনি। আমার কখনোই মনে হয় না যে এই কাজটা আমার দায়িত্ব না। আমরা জানতে পারলাম যে করোনার যে স্পাইক, এই স্পাইকের চারদিকে একটা তৈলাক্ত আবরণ থাকে। তখন আমাদের কাছে মনে হলো যে বিমবার দিয়ে যদি হাত মুখ ধুই, তাহলে হয়তো আমরা এটা থেকে রক্ষা পাবো। অনেক দাফন কাফন সৎকার করেছি। এর মধ্যে কিছু কিছু মৃতদেহের কবর আছে, এখন আমরা সংরক্ষণ করে রেখেছি, যাদের পরিবার কিংবা অভিভাবক কেউ কখনো আমাদের কাছ থেকে দেখতেও আসেনি। যে প্রথম যেদিন আমি গোসলটা করাইছি, ওদিন কিন্তু ওই দিন একবারে 2টা না জানি 3টা লাশ ছিল। আর এখানে তো আমাদের অনেক স্বাস্থ্যবান লাশ, আমরা লোক খুব কম ছিলাম। টানা হেঁচড়া কইরা কাপড় পরাইয়া গোসল করাইয়া, আর প্রচন্ড গরম ছিল, পিপি পরা ছিল, মাস্ক পরা ছিল, মানে কোনো দম ছাড়ার মতো পরিস্থিতি ছিল না। তো প্রথম আমি একটা গোসল বা একটা লাশ দাফনের পরে কিন্তু আমি এখানে এই কবরস্থানই পড়ে গেছিলাম। কাউন্সিলর খোরশেদ সাহেব একজন জনপ্রিয় কাউন্সিলর এবং বড় ফ্যামিলির একজন লোক। সে যখন তার জীবনের ঝুঁকি নেয় নাই, মানুষের লাশ দাফনে নেমে গেছে, তো আমার মতো ক্ষুদ্র মানুষ তার সাথে থাকলে অবশ্যই দুনিয়া এবং আখেরাত এটার ফল আল্লাহ পাক অবশ্যই দেব। প্রথম দিকে যখন আমি দেখি যে না কেউ লাশের জন্য আগে আসতেছে না বা অসুস্থ রোগীর জন্য আগে আসতেছে না, তখন আমাদের কমিশনার সাহেব তিনি প্রথম দেখি একটা প্রস্তাবনা দেন যে তিনি গোসল এবং দাফনের ব্যবস্থা করবেন। তো আমার মনেও তখন কাজ করছিল যে না আমি ফিল্ডে নামবো। যত কিছুই হোক, এটাও কিন্তু এক প্রকারের যুদ্ধের মতোই ছিল আমাদের জন্য, রোগের সাথে, একটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ। তো তাকে তখন আমি এই জন্য তার সাথে আমি যোগাযোগ করি সাথে সাথে, এবং তিনি প্রথমে আমাকে বলেন যে না টিমে যোগ দিতে, এবং তখনই আমি তার সাথে যোগদান করি।
মানে এইরকম যে একটা ঝুঁকিপূর্ণ কাজ যে আমরা করব, একমাত্র উদ্দীপনাটাই ওনার ছিল। অনেক জায়গায় অক্সিজেন সিলিন্ডার ছিল না, তো আমরা এটা প্রত্যেকের বাসায় বাড়িতে বাড়িতে গিয়ে দিন এবং রাত নাই, মানে 24 ঘন্টায় আমাদের এই সার্ভিসটা ছিল। এর পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল, দিন রাত এবং 24 ঘন্টা আমাদের এই সেবাগুলো চালু ছিল। সোনারগাঁয়ের সেলিনা নামে একজন রোগী মারা গেছিল আইসিইউতে। তো উনি ঠিক মৃত্যুর আগ মুহূর্তে 2-3 মিনিট আগে ওনার কাছে গিয়ে যখন আমি দাঁড়াইছি, উনি আমার হাতটা ধরছে। আমার তো এখনো মনে হয় যে উনি ধরে রাখছে, হাতটা ধরছে মতো। আমি বললাম যে মা, আমি কি আপনার মেয়েরে ডাক দিব? তো উনি আমি আসলে বলতে পারবো না, আমার না করতেছে যে না, আপনি ডাকেন না, আমার মেয়েরে ডাকেন না, আমার মনে হয় শেষ সময়, আমার লাশটা যাতে সুন্দরভাবে নিতে পারে আপনি একটু সহযোগিতা করেন। আমার হাতটা ধরে রাখছিল। ওনার মৃত্যুর যে লাস্ট যে নিঃশ্বাসটা নিয়েছে, ওইটা এখনো আমার কানে বাজে। হাসপাতালে আরেকটা হিন্দু লোক মারা গেছিল, ওনার ওয়াইফে নিয়ে আসছিল, বুঝি ওনার ছেলে মেয়ে ছিল, কেউ আসে নাই। 2-3 ঘন্টা লাগায় কান্না করতেছে, কেউ যায় না পাশে। আমি গিয়ে ওনার মাথায় হাত দিয়ে শুধু বললাম যে মা, কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? আপনি একা না, এই যে আমি আছি আপনার পাশে। হ্যাঁ, উনি আমার ধরে অনেকক্ষণ খুব জড়ায় ধরে কান্না করছিল, যেটা এখনো আমার খুব পীড়া দেয় যে আপনি মনে হয় আমার ভগবান আপনার পাঠাইছে। তো ওই লাশটা শেষমেশ আমি নিজেই দাহ করছিলাম এখানে। মানুষের কাছ থেকে আমরা যে ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা পেয়েছি, এই ঋণ শোধ করার কোনো সুযোগ নেই। করোনা চলাকালীন সময়ে আমি মনে হয়েছিল যে আমি সহ এই পৃথিবী নতুনভাবে শুরু হবে। আমিও ওই রকম ভাবে মনে করি না যে ভালো মানুষ হতে পেরেছি, কিংবা এই দেশের কেউ ওই রকম ভাবে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। তবে করোনা চলাকালীন সময় মনে হয়েছে যে এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারলে মনে হয় আমরা সবাই ঠিক হয়ে যাব। আমি আসলে এই করোনাকালীন কর্মকাণ্ডের জন্য আমরা সবসময় বলে এসেছি, আমরা এটা মানুষের কাছ থেকে নিতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভিক্ষা চাই। জীবনের মায়া ত্যাগ করে মহামারীর সাথে যুদ্ধ চালিয়ে সাহসিকতা ও মানবতার উদাহরণ হয়ে আছেন খোরশেদ। বিনিময়ে পেয়েছেন একটি উপাধি, করোনা যোদ্ধা।